নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও নিয়ে চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে, যেগুলো আপনাদের অনেকটা কাজে আসতে পারে এবং অনেকটা নিজেদের সংসার থেকে টাকা পয়সা ঠিক সাশ্রয় করতে পারবেন। তাই আমি চলে এসেছি আমার প্রথম টিপসে এখানে আছে কিছুটা ছোলা। তো এই ধরনের ছোট ছোলা হোক আর কাবলি ছোলা হোক, এই সমস্ত ছোলা আমরা খাবার জন্য তো অবশ্যই আনার পর আমরা সেটাকে খেয়ে ফেলি। কিন্তু দেখবেন অনেকটা সময় আবার কি করি, বেশি করে ছোলা এনে রাখি, কেন সেটা পরবর্তী সময় আবার করে খাবো তাই। এবার এই যে বেশি করে ছোলা এনে রাখলে একটা প্রবলেম হয়, ছোলার মধ্যে পোকা লেগে যায়। দেখবেন বন্ধুরা, প্রত্যেকের বাড়িতেই এই সমস্যার মধ্যে কিন্তু সবাই পড়ে। ছোলা বেশি করে আনা থাকলেই তার মধ্যে কিছুদিন বাদে যে রেখে খাবো সেই উপায়টা হয় না, পোকা লাগবেই। তো আমরা এরকম পোকা লেগে গেলে সেই ছোলাগুলো কিন্তু কখনোই খেতে পারি না, সে সেদ্ধ ছোলা হোক আর ভেজানো ছোলা হোক আর ছোলার যে কোনো ডাল হোক। তো আমরা কি করব, ছোলা বেশি করে যখন এনে রাখবো পরিমাণ মতো এরকম সর্ষের তেল দিয়ে দেবো। আমার এখানে যেহেতু অল্প ছোলা তাই আমি অল্প 2-4 ফোঁটা তেল দিয়ে দেখিয়ে দিলাম। যদি আপনারা কিলো কিলো ছোলা এনে থাকেন সেক্ষেত্রে একটু বেশি পরিমাণে 1-2 ঢাকনা সর্ষের তেল দিয়ে এইভাবে পুরো ছোলাটার গায়ে সর্ষের তেল মাখিয়ে রেখে দেবেন। এইভাবে সর্ষের তেল যদি ছোলার গায়ে লাগিয়ে রাখতে পারেন তাহলে বন্ধুরা কখনোই কিন্তু ছোলার মধ্যে পোকা লাগবে না। আপনারা যে সমস্যার মধ্যে আপনারা পড়ছেন, ছোলার মধ্যে পোকা হয়ে যাওয়া, সেই সমস্যা থেকে আপনারা কিন্তু একেবারের জন্য রেহাই পাবেন। ছোলা এনে দীর্ঘদিন খেতে পারবেন। মাঝে মধ্যেই খেতে ইচ্ছা করলে দোকান থেকে বারবার করে বাজার থেকে আনা যায় না, তাই বেশি করে এনে আমরা কিন্তু রাখি। তো এই রকম সমস্যার কারণে অনেকেই ছোলা এনে রাখতে পছন্দ করে না, কিন্তু এই টিপসটা ফলো করলে সেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আশা করছি এই টিপসটা অনেকটা ভালো লেগেছে। চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম স্টিলের বাটি, চামচ, গ্লাস, এ ধরনের পাত্রগুলো মানে এই বাসনপত্রগুলো আমরা সবাই ইউজ করি। দেখবেন ইউজ করতে করতে বেশ কিছু মাস, কিছু বছর হওয়ার পর সেই পাত্রগুলো অনেকটা গ্লেজ চলে যায়। স্টিলের পাত্র, তার গ্লেজ অনেকটা নষ্ট হয়ে যায়। তো যখনই দেখবেন এরকম গ্লেজ নষ্ট হয়ে গেছে, একটা কাজ করতে পারেন। সেই কাজটা কি, আমাদের প্রত্যেকের বাড়িতে এই ধরনের যে ওষুধের প্যাকেটগুলো থাকে, অ্যালুমিনিয়ামের যে প্যাকেটগুলো, প্লাস্টিকের যে প্যাকেটগুলো আছে ওই প্যাকেটগুলো কিন্তু না, অ্যালুমিনিয়ামের যে প্যাকেটগুলো, এই প্যাকেটগুলোকে যদি আমরা কাঁচির সাহায্যে একদম কুচি কুচি করে বেশ কিছুটা পরিমাণ কুচি করে কেটে নিতে পারি বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের এই যে সমস্যা মানে বাসনপত্রের গ্লেজ চলে যাচ্ছে, এই সমস্যা থেকে আমরা রেহাই পেয়ে যাব। দেখবেন থালা, গামলা, এই সমস্ত পাত্রগুলো বড় বড় সেহেতু সেই বড় পাত্রের মধ্যে কিন্তু জল গরম করতে হবে। আর জল কেন গরম করতে হবে সবটাই দেখবেন, তার জন্য সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে হবে। এখানে কিছুটা পরিমাণ আমি ওষুধের প্যাকেট থেকে কুচি করে কেটে নিয়েছি। এবার এই যে অ্যালুমিনিয়ামের যে ওষুধের প্যাকেটগুলো আমি কুচি করে কেটে নিয়েছি, এগুলোকে কি কাজে লাগাবো। তো এখানে দেখতেই পাচ্ছেন কুচি করা হয়ে গেছে। তো এইবার আমরা একটা পাত্রের মধ্যে একটু বড় মাপের পাত্র নেব, সেই পাত্রের মধ্যে এই প্যাকেট কুচানোগুলো দিয়ে দেব। ওষুধের এই প্যাকেট কুচানো আমরা এর মধ্যে দিয়ে, এর মধ্যে আরও একটা জিনিস দিতে হবে, সেটা হলো কোলগেট। প্রত্যেকের বাড়িতেই কোলগেট থাকে, তো সেই কোলগেট থেকে কিছুটা পরিমাণ কোলগেট আমরা এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে কিন্তু গ্যাস ওভেনে বসিয়ে দেব। বন্ধুরা, গ্যাস ওভেনে বসিয়ে দেওয়ার পর এই জলটাকে কিন্তু ফুটতে দিতে হবে। আমি বলবো একটু বড় পাত্র নেবেন, তাহলে কিন্তু কাজটা বেশি ভালো হবে। আমার এখানে পাত্রটা একটু ছোট নেওয়া হয়ে গেছে। এবার আমি কোলগেটটাকে চামচের সাহায্যে গলিয়ে দিচ্ছি, মানে জলের মধ্যে মিশিয়ে দিচ্ছি। এভাবে মিশিয়ে দেওয়ার পর এই জলটাকে সম্পূর্ণ পরিমাণে ফুটতে দিতে হবে। জলটা যখনই গরম হয়ে যাবে, সেই গরম জলের মধ্যেই কিন্তু আমাদের স্টিলের যে সমস্ত পাত্রে মানে গ্লাস হোক, বাটি হোক, চামচ হোক, যার গ্লেজ চলে গেছে সেই সমস্ত পাত্রগুলোকে এই জলের মধ্যে দিয়ে দেব। এইভাবে বাটি, চামচ সব কিছু আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে বেশ কিছু সময়ের জন্য কিন্তু ফুটতে দিতে হবে। বন্ধুরা, এই জলের মধ্যে যদি এটা ফোটে তাহলে এর মধ্যে কোলগেট আছে ক্লিনিংয়ের জন্য, সেটা ভীষণ উপকারী। আর আছে কি অ্যালুমিনিয়াম ফয়েলের যে ওষুধের প্যাকেট। তো এর কারণে আমাদের যে স্টিলের পাত্রের গায়ে গ্লেজ নেই, গ্লেজ চলে গেছে, সেই সমস্ত গ্লেজও কিন্তু ফিরে আসবে। জল অলরেডি ফুটে উঠেছে। এবার বেশ 1 মিনিট থেকে 1.5 মিনিট আপনারা কিন্তু এটাকে ফুটিয়ে নেবেন। ফোটানোর পর এই জলটাকে বন্ধ করে দেবেন। আপনাদের হাতে যদি একটু সময় থাকে সেক্ষেত্রে এই জলটা ঠান্ডা হওয়া পর্যন্ত এই জলের মধ্যেই কিন্তু স্টিলের পাত্রগুলোকে ভিজিয়ে রাখবেন।
আমার হাতে যেহেতু সময় কম, তাই আমি কিন্তু এই জল থেকে এখনই তুলে আপনাদের দেখিয়ে দেব। আপনারা কিন্তু সেইভাবেই কাজটা করবেন, তাহলেই কিন্তু খুব ভালো ফল পাবেন। দেখবেন অনেক পুরানো পুরানো স্টিলের পাত্র থাকে বাড়িতে, যার গ্লেজ থাকে না, সেগুলো কিন্তু আমরা বাদ দিতে চেষ্টা করি, ব্যবহার করতে চাই না। তাই আমরা বাদ না দিয়ে যদি এই টিপসটা ফলো করতে পারি, তাহলে দেখবেন সেই সমস্যার সমাধান হয়ে যাবে। এখানে অন্য একটা পাত্রের মধ্যে ঠান্ডা জল নিয়ে নিয়েছি। সেই জলের মধ্যে আমি যেহেতু গরম বাটি চামচ, এই জন্য সেই গরমগুলো একটা সাঁড়াশির সাহায্যে আমি কিন্তু তুলে নিচ্ছি। এইভাবে তুলে নেওয়ার পর এটাকে হাত দিয়ে একটু পরিষ্কার করে নিতে হবে, হাত দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে, যার ফলে এর মধ্যে যে একটা আয়রনের সাদা দাগ আছে, কোলগেটের যেহেতু মিশ্রণের মধ্যে ভিজানো ছিল, ফোটানো জলের মধ্যে থাকলে দেখবেন এর গায়ে একটা আস্তরণ পড়ে যায়। এই জন্য হাত দিয়ে একটু বেশ ভালো করে ঘষে নেবেন, তাহলে কিন্তু স্টিলের পাত্রগুলো, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, স্টিলের পাত্রগুলো কিন্তু কতটা পরিষ্কার হয়ে গেছে, একদম চকচক করছে নতুনের মতো। তো যে সমস্ত পাত্র বাদ দেবেন মনে করছেন, সেই সমস্ত পাত্রে বাদ না দিয়ে আজই কিন্তু এই টিপসটা ফলো করেন, তাহলে স্টিলের পাত্রে যত রকম সমস্যা আছে, পুরনো হয়ে যাওয়ার, গ্লেজ চলে যাওয়ার, সেই সমস্ত সব সমস্যা থেকে কিন্তু আপনারা রেহাই পেয়ে যাবেন। তো বন্ধুরা, এবার এটাকে তুলে নিলাম, তুলে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে কতটা পরিষ্কার হয়েছে। তো আশা করছি বন্ধুরা আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি খুব ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না। আর আমার ভিডিও কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। চলে এসেছি পরবর্তী টিপসে। এখানে আছে মিক্সার জার। তো মিক্সার মেশিন আমরা কিন্তু সবাই পছন্দ করি ব্যবহার করতে, যেহেতু অল্প সময়ের মধ্যে অনেকটা মশলা পেস্ট করা যায়। তো এই মিক্সার জারগুলো মশলাপাতি পেস্ট করতে করতে দেখবেন একটা প্রবলেম হয়, এর যে ব্লেডগুলো আছে না, সেই ব্লেডগুলোর ধার চলে যায়, অনেক সময় জং পড়ে যায়। তো জং পড়ার কারণে অনেক সময় জাম হয়ে যায়। তো এই সমস্ত জং পড়া অনেকটা সময় এর ভেতরের এই ব্লেডগুলো যে সমস্যা তৈরি হচ্ছে আর যে ধার থাকছে না, তখন কিন্তু মশলাপাতি খুব ভালোভাবে আমরা পেস্ট করতে পারছি না। তার কারণ কি, ব্লেডের যদি ধার না থাকে মশলাপাতি খুব সহজে পেস্ট হবে না, অনেকটা দানা দানা থেকে যাবে। তো আমরা এই সমস্যার মধ্যে যখনই পড়বো, দেখবেন মশলা ভালো পেস্ট হচ্ছে না, বুঝতেই হবে ব্লেডের ধার কমে গেছে। তো কিভাবে আমরা এই ধার করে নেব, তারই ছোট্ট একটা টিপস। তো ওই যে অ্যালুমিনিয়ামের যে ওষুধের প্যাকেট ছিল, সেই ওষুধের প্যাকেটের ছোট ছোট কুচি করে কেটে নিতে হবে। এইভাবে কুচি করে কাটলে দেখবেন দুটো কাজ হবে। এক, তো যে সমস্ত কাঁচি দিয়ে এই কুচি করে কেটে নিচ্ছেন, সেই সমস্ত কাঁচিগুলোর কিন্তু ধার না থাকলে ধার চলে আসবে। স্টিলের এই সমস্ত অ্যালুমিনিয়াম ফয়েলের যে ওষুধের প্যাকেট, এগুলোর কাটলে স্টিলের যে আমাদের কাঁচিগুলো ব্যবহার করছি, সেই কাঁচির ধার চলে আসছে। আপনারা কিন্তু এখানে অ্যালুমিনিয়াম ফয়েলও ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু সেম কাজ হবে। এবার এই কুচি করে আমরা কেটে নিলাম। কেটে নেওয়ার পর এই মিক্সার জারটাকে কিন্তু একবার ঘুরিয়ে নিতে হবে। বন্ধুরা, একবার যদি আপনারা ঘুরিয়ে নিতে পারেন, তাহলে দেখবেন এর মধ্যে যে সমস্ত সমস্যা, মানে এই যে ধার চলে গেছে, জং পড়ে গেছে, সমস্ত সমস্যা থেকে কিন্তু আপনারা রেহাই পাবেন। চলেন আমি একবার এটাকে ঘুরিয়ে নিয়ে আসছি। তো ঘুরিয়ে নিয়ে চলে এসেছি, আনার পর দেখতেই পাচ্ছেন ঘোরানোর পর কিন্তু আমার ব্লেডগুলো অনেকটা ধার হয়ে গেছে। তো আপনারা এইভাবে ধার চলে গেলে আর ফালতু ব্লেডটা নষ্ট করতে হবে না, কিংবা ব্লেড চেঞ্জ করার কথাও চিন্তা করতে হবে না। এইভাবে একটু ধুয়ে নেবেন, তারপর মানে ধার করে নেবেন, তাহলে দেখবেন সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে। আশা করছি বন্ধুরা এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে। তো চলে এলাম পরবর্তী টিপসে। তো বন্ধুরা, আমরা যখন মিক্সার জার ধুয়ে আনার পর সাধারণত আমরা কী করি, মিক্সার জারগুলোকে আমরা ধুয়ে আনার পরের মধ্যে জল থাকছে, ওই অবস্থায় এটাকে উবুর করে রেখে দিচ্ছি। কেন উবুর করে রাখছি? জলটা ঝরে যাওয়ার জন্য। তো বন্ধুরা, এই জলটা ঝরে যাবে, কিন্তু এর ভেতরটা কিন্তু সম্পূর্ণ শুকাবে না। তার কারণ কি, যখন উবুর হয়ে থাকছে এর মধ্যে কোনো হাওয়া বাতাস পৌঁছাচ্ছে না। হাওয়া বাতাস না যাওয়ার কারণে এটা কিন্তু জল থেকে যাচ্ছে। তার ফলে যে সমস্যাটা হচ্ছে, এই ব্লেডের মধ্যে জল থেকে যাচ্ছে, এর মধ্যে জং পড়ে যাচ্ছে আর ব্লেডটা জাম হয়ে যাচ্ছে, যার ফলে মশলাপাতি কিন্তু খুব ভালো পেস্ট করা যাচ্ছে না। তো আমরা কি করব, আমরা ছোট্ট একটা উপায় বের করে নেব, যাতে মিক্সার জারের ভেতরটাও ভালো করে শুকিয়ে যায়। নিয়েছি যে ক্লথ ক্লিপগুলো। তো এই যে ক্লথ ক্লিপগুলো আমরা যদি এই জারের 3টে সাইডে এইভাবে আটকে দিতে পারি, আটকে দিয়ে এটাকে আমরা উবুর করে দেব। এইভাবে উবুর করে দিলে কি হবে, ভেতর নিচের দিকটা দেখছেন অনেকটা কিন্তু ফাঁকা আছে। আমি আঙুলটা ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আঙুলগুলো ঢোকালাম যে জায়গায়, এই জায়গাটাতে খুব সহজেই কিন্তু হাওয়া বাতাস পাস হবে
এভাবে পাস হওয়ার কারণে এর মধ্যে যতটা জল আছে সেই জলটা কিন্তু থাকবে না। 1 থেকে 2 ঘন্টা এভাবে রেখে দিলেই দেখবেন সমস্তটা শুকিয়ে গেছে। তো আমাদের মিক্সার জারের জাম হয়ে যাওয়া, ধার কমে যাওয়া, এই সমস্ত সব সমস্যা থেকে রেহাই পেয়ে যাব। আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে। চলে এসেছি পরবর্তী টিপসে। বন্ধুরা, আজ আমরা জেনে নেব বিদ্যুতের বিল কিভাবে আমরা বাঁচাবো। ফ্রিজের মধ্যে দেখবেন আমাদের প্রয়োজনের অতিরিক্ত জিনিসপত্র আমরা রেখে ফেলি, যেটার প্রয়োজন হচ্ছে না রাখার সেটাও মাঝে মধ্যে আমরা রেখেই ফেলি কিন্তু সবাই। তো সেই সমস্ত জিনিস থেকে অ্যাভয়েড করতে হবে। সেই যেগুলোর প্রয়োজন নেই সেগুলোকে কখনোই ফ্রিজের মধ্যে রাখবো না। ফ্রিজ যত ভিড় হবে, মানে বেশি জিনিস থাকবে, বিদ্যুৎ কিন্তু বেশি পরিমাণে খরচ করাতে হবে, তখন বিদ্যুতের বিল আপনার বেশি আসবে। আর যখনই খাবার দাবার রাখবো সেগুলোকে সবসময় চেষ্টা করব ঢাকা চাপা দিয়ে রাখতে। ঢাকা রাখলে তাহলেও কিন্তু অনেকটা বিদ্যুতের বিল ভালো, মানে কম আসে। আবার খাবারগুলোকে অনেক সময় ভালো থাকে, খাবারের গন্ধে ফ্রিজটা পুরো গন্ধ হয়ে যায়, সেই সমস্যা থেকেও রেহাই পাবেন। আবার কি হয়, আমাদের যে দরজাটা আছে, সে দরজার যে রাবারটা আছে, সেই রাবারটা যদি খারাপ হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু বিদ্যুতের বিল অনেকটা পরিমাণ আসে। তার কারণ কি, এখান থেকে মানে এই যে দরজা থেকে গ্যাস বেরিয়ে যেতে থাকে। গ্যাস বেরিয়ে যাওয়ার কারণে ফ্রিজে কিন্তু বেশি পরিমাণে কাজ করতে হয় ভিতরের খাবারগুলোকে ঠান্ডা রাখার জন্য, তখন কিন্তু বেশি বেশি কাজ করার কারণেই বিদ্যুতের বিল বেশি আসে। আবার অনেক সময় আমরা লক্ষ্য করব এই রাবারগুলোকে কিভাবে পরিষ্কার করতে হয়। আমার চ্যানেলে অনেক টিপস দেওয়া আছে কিভাবে রাবার পরিষ্কার করতে হয়, কিভাবে দরজার হাওয়া বেরোচ্ছে কি না সেটা লক্ষ্য করবেন, সমস্তটা লক্ষ্য করতে পারেন। আবার অনেক সময় দেখবেন ডিপ ফ্রিজের মধ্যে আমরা যে সমস্ত মাংস মাছ রাখার পরে স্টিলের যে সমস্ত পাত্র, যে কোনো পাত্রে রাখার ফলে সেই পাত্রটার নিচের অংশ কিন্তু সেট হয়ে যায়, মানে আটকে যায়, বরফ হয়ে যায়। এবার সেটাকে অনেকটা টেনে তুলতে গেলে বরফ কিন্তু মানে আমাদের ফ্রিজটা ড্যামেজ হতে পারে। তাই আমরা এমন টিপস অ্যাপ্লাই করব যার ফলে আমাদের বিদ্যুতের বিলও কম আসবে আর আমাদের ফ্রিজের কোনো সমস্যাও হবে না। আমরা কি করব, প্রথমত এর মধ্যে থেকে এই মাছ মাংস যেগুলো আছে সমস্ত কিছু বের করে নেব। বের করে আমরা এই যে ডিপ ফ্রিজের মধ্যে যদি সামান্য পরিমাণ সর্ষের তেল লাগিয়ে দিতে পারি, তো এখানে সামান্য 2 থেকে 4 ফোঁটা আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটাকে আমরা কি করব, সমস্ত জায়গায় হাত দিয়ে এইভাবে ঘষে লাগিয়ে দেব। লাগিয়ে দিলে দেখবেন এর মধ্যে কিন্তু কখনোই বরফ জমবে না। আর আমরা যে পাত্রে খাবার দাবার রাখছি, মাছ মাংস রাখছি, সেই পাত্রটার নিচেও বরফ হয়ে এটা সেট হয়ে আটকে যাবে না। তো বন্ধুরা, এই কাজটা করবেন, তাহলে দেখবেন আমাদের বিদ্যুতের বিলগুলোও অনেকটা কম আসবে, আমাদের ফ্রিজটাও অনেকটা দিন পর্যন্ত ভালো থাকবে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই, টাটা।